আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস। দেখো, এই বইটাতে তোমাদের জন্য আরও সংযোজন করা হয়েছে কিউআর কোড, যা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। চলো আজকের পর্বে আমরা ঢাকা বোর্ড 2025-এ আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো কি দেওয়া আছে প্রশ্নটাতে, XYZ তিনটা চিত্র দেওয়া আছে। চিত্র দেখে এখন তোমাকে বুঝতে পারতে হবে এগুলা কিসের চিত্র। দেখো, এটা হচ্ছে পেশির যে তিনটা প্রকারভেদ, ঐচ্ছিক, অনৈচ্ছিক আর হৃৎপেশির চিত্রগুলা দেওয়া আছে। X হচ্ছে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি আর Z হচ্ছে হৃৎপেশি। এরপর দেখো ক খ গ ঘ চারটা প্রশ্ন দেওয়া আছে। কি কি বলছে দেখো, প্লাজমা লেমা কি। খ নাম্বারে বলছে পরিবেশ রক্ষায় সিউডোমোনাসের ভূমিকা ব্যাখ্যা করো। এরপরে জেড নং চিত্রে টিস্যু ক্ষতিগ্রস্ত হলে, জেড হচ্ছে অর্থাৎ হৃৎপেশি ক্ষতিগ্রস্ত হলে শরীরে কি সমস্যা হতে পারে ব্যাখ্যা করো। এরপরে ঘ নাম্বারে বলছে উদ্দীপকে XYZ টিস্যুগুলোর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। এখন ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নাম্বার লিখে দেওয়া আছে। চেষ্টা করবা যে প্রশ্নে যত নাম্বার বরাদ্দ সেই প্রশ্ন তত প্যারা করে লিখার। যেহেতু ক নাম্বারের জন্য তোমার 1 নাম্বার বরাদ্দ, তুমি এইখানে হচ্ছে একটা শুধু জ্ঞানমূলক লাইন লিখবা। খ এর জন্য যেহেতু তোমার 2 নাম্বার বরাদ্দ রাখছে, এখানে চেষ্টা করবা 2টা প্যারা লেখার। প্রথম প্যারাটা হবে জ্ঞানমূলক, পরের প্যারাটা হবে অনুধাবনমূলক। জ্ঞানমূলকে এক্সাক্ট প্রশ্নে যেই উত্তরটা চাইছে, মানে যা জানতে চাইছে ওই কথাটা বলে দিবা, আর অনুধাবনে হচ্ছে আরেকটু ব্যাখ্যা দিবা। গ আর ঘতে দেখো যেহেতু 3 আর 4 নাম্বার বরাদ্দ, এটা তোমাকে মানে ভালো একটা বর্ণনা ইনফরমেশন দেওয়া লাগবে, যা ওনারা বলেই দিছে। দেখো, ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, অর্থাৎ এখানে তোমাকে অনেক কথা বলে হচ্ছে উত্তরটা সাজানো লাগবে। চলো এখন আমরা উত্তরে যাই। কি বলছে দেখো, প্লাজমালেমা কি। প্লাজমালেমা প্রথমে আমি বলে দিই হচ্ছে এরকম প্রোটোপ্লাজমের বাইরে 2 স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে ওইটাকে হচ্ছে প্লাজমালেমা বলে। প্রোটোপ্লাজমের বাইরে 2 স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাই হলো প্লাজমালেমা। এখন খ নাম্বারে কি বলছিল যে পরিবেশ রক্ষায় সিউডোমোনাসের ভূমিকা। সিউডোমোনাস হচ্ছে এরকম একটা মানে জীব যেটা হচ্ছে মানে ব্যাকটেরিয়ার মতো, যেটা হচ্ছে পরিবেশ থেকে তেল জাতীয় পদার্থগুলা হচ্ছে মানে গ্রহণ করে ওই তেলগুলা থেকে মানে পরিবেশকে রক্ষা করে, দূষণ থেকে রক্ষা করে। এরকম দেখো, পরিবেশকে মূলত দূষণমুক্ত করার ক্ষেত্রে নতুন আবিষ্কৃত এক ধরনের ব্যাকটেরিয়া অর্থাৎ সিউডোমোনাসের ভূমিকা গুরুত্বপূর্ণ। কি জন্য? পেট্রোলিয়াম আর কয়লা খনি এলাকা দূষণমুক্তকরণ, শিল্পক্ষেত্রে বর্জ্য শোষণ, পয় নিষ্কাশন ইত্যাদি পরিবেশ ব্যবস্থাপনা সহজ এবং দ্রুত করার উদ্দেশ্যে এই প্রযুক্তির ব্যবহার করা হয়। জিন প্রকৌশলের উপর গবেষণা করে নতুন এক ধরনের সিউডোমোনাস ব্যাকটেরিয়া আবিষ্কার করা সম্ভব হয়েছে, যা পরিবেশের তেল ও হাইড্রোকার্বনকে দ্রুত নষ্ট করে পরিবেশকে দূষণ মুক্ত করে। দেখো, এরকম যদি সমুদ্রে যদি কখনো তেল এরকম পড়ে যায় মানে তাহলে পানি দূষণ হবে না, অথবা মাটিতে, তখন ওই ব্যাকটেরিয়াটা এই তেল অথবা হাইড্রোকার্বনগুলোকে দ্রুত নষ্ট করে ফেলে, যার ফলে হচ্ছে ওই পরিবেশ দূষণটা কম হয়। এরপরে দেখো গ নাম্বারে কি বলছে, জেড চিত্র ক্ষতিগ্রস্ত হলে শরীরে কি সমস্যা হবে। এখন জেড হচ্ছে হৃৎপেশি। ঐচ্ছিক আর হৃৎপেশি কিন্তু দেখতে একই রকম, শুধু পার্থক্যটা কি, এইখানে কোনো শাখা নাই। দেখো, এইগুলো হচ্ছে এই যে নলাকার এক একটা পেশি, কিন্তু এইগুলো যখন শাখা দিয়ে যুক্ত হয়ে গেছে, দেখো একটা শাখা দিয়ে যখন একটার সাথে একটা যুক্ত হবে তখন ওইটা হচ্ছে হৃৎপেশি। দেখতে ঐচ্ছিক পেশির মতো কিন্তু কাজ করে অনৈচ্ছিক পেশির মতো। এখন হৃৎপেশি দ্বারা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড গঠিত। এখন হৃৎপিণ্ড যদি ক্ষতিগ্রস্ত মানে হৃৎপেশি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে হৃৎপিণ্ডও ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমাদের হৃৎপিণ্ড যদি কাজ না করে তাহলে তো মানুষের অনেক বড় সমস্যা হয়ে যাবে, মানুষের মৃত্যু ঘটতে পারবে, মানে মৃত্যু ঘটার সম্ভাবনা থাকে। দেখুন নিচে আরো বর্ণনা কি বলা আছে, হৃৎপেশি দিয়ে মানুষের হৃৎপিণ্ড গঠিত। এই পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো হলেও কাজ করে অনৈচ্ছিক পেশির মতো। ওই যে আমরা চিত্রতে স্ট্রাকচার দেখলাম যে দেখতে হচ্ছে ঐচ্ছিক পেশির মতো কিন্তু কাজ করে হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো, অর্থাৎ ওর সংকোচন প্রসারণ তোমার ইচ্ছাধীন নয়, প্রাণীর ইচ্ছাধীন হবে না। এরপর এই হৃৎপেশি একটা নির্দিষ্ট ভ্রূণ যখন একটা নির্দিষ্ট বয়সে থাকে তখন থেকে ওর সংকোচন প্রসারণ শুরু হয়। এটা হচ্ছে যখন মৃত্যুর আগ পর্যন্ত এই সংকোচন প্রসারণ হইতে থাকে। এবার রক্ত চলাচল যদি মানে হৃৎপিণ্ড কি করে, ওর সংকোচন প্রসারণের ফলেই তো পুরা দেহে রক্তটা ছড়ায় যায়। এখন রক্ত যদি না ছড়াইতো তাহলে দেহের কোষগুলা রক্তের মাধ্যমে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে একটা যৌগ তৈরি করে অক্সিহিমোগ্লোবিন গঠন করে, যার ফলে হচ্ছে
এই শরীরের যে কোষগুলোতে অক্সিজেন পৌঁছায়। এখন অক্সিজেন যদি না পৌঁছাইতো শ্বসন সম্পন্ন হইতো না, শ্বসন সম্পন্ন না হইলে কোষগুলো শক্তি উৎপন্ন করতে পারতো না, শক্তি না পাইলে তো কোষ মারা যেত। এখন ওই শ্বসনের ফলে আবার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যে কার্বন ডাইঅক্সাইডগুলো আবার বহন করে এই রক্ত হচ্ছে নিয়ে এসে মানে দেহ থেকে নিঃসৃত করে দেয়, কারণ কার্বন ডাইঅক্সাইড তো আমাদের জন্য বিষাক্ত একটা পদার্থ। এখন দেখো এই ইম্পর্টেন্ট কাজগুলো আবার খাদ্য সার পরিবহন করা, দেহের তাপমাত্রা বজায় রাখা ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই রক্ত সম্পন্ন করে থাকে। এখন রক্ত যদি আমাদের দেহে পরিবাহিত না হইতো তাহলে তো অনেক সমস্যা দেখা দিত, তাই না? আর রক্ত পরিবহন তখনই সম্ভব হবে যখন হৃৎপিণ্ড হচ্ছে সংকোচন প্রসারণ করবে। হৃৎপিণ্ডের এই সংকোচন প্রসারণের কারণেই হচ্ছে রক্ত চলাচল করতে পারে। এখন হৃৎপিণ্ড যখন সংকোচন প্রসারিত হয় তখন ওর যে কপাটিকাগুলো আছে না, কপাটিকা মানে হচ্ছে একমুখী দরজা, যেখানে রক্ত মানে প্রবেশ করতে পারবে কিন্তু উল্টা দিকে আর আসতে পারবে না, একমুখী এরকম দরজা, যেগুলো হচ্ছে খুলে গেলে লাভ শব্দ হয় আর বন্ধ হলে ডাব শব্দ হয়। এই জন্য দেখুন আমরা হার্টবিট শুনতে পাই, লাভ ডাব এরকম একটা সাউন্ড শুনতে পাই। এখন তার মানে এই সব কিছু আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? হৃৎপিণ্ড অবশ্যই গুরুত্বপূর্ণ। হৃৎপিণ্ড কখন কাজ করবে? যখন হৃৎপেশিটা সচল থাকবে। তার মানে এই জেড চিহ্নিত যে হৃৎপেশি ক্ষতিগ্রস্ত হলে মানুষের জন্য অনেক বিরূপ প্রভাব পড়তে পারে, মানুষের হিউম্যান বডিতে এমনকি মৃত্যুও ঘটতে পারে। এরপরে আমাদের ঘ নাম্বারে বলছিল এক্স ওয়াই জেড এর ভিতর আলোচনা করতে, তুলনামূলক আলোচনা। দেখো এক্স ওয়াই জেড বলতে ঐচ্ছিক, অনৈচ্ছিক, হৃৎপেশি তিনটাকে বুঝাইছে। চলো আমরা এখন দেখি ওদের ভিতর তুলনামূলক আলোচনা করি। এখন ঐচ্ছিক পেশি হচ্ছে প্রাণী নিজের ইচ্ছা নাড়াচাড়া করাতে পারবে, অনৈচ্ছিক হচ্ছে নিজের ইচ্ছা নাড়াচাড়া করাতে পারবে না। আর হৃৎপেশি হচ্ছে ওইটা সব সময় নড়াচড়া করবে কিন্তু নির্দিষ্ট একটা গতিতে, তোমার ইচ্ছা করবে না, মানে প্রাণীর ইচ্ছা করবে না। এখন দেখো সংকোচন প্রসারণের যে গতি, ওইটা এই হৃৎপিণ্ডের ঐচ্ছিক পেশির ক্ষেত্রে আমরা বলতে পারি প্রাণীর ইচ্ছাধীন, অনৈচ্ছিকের ক্ষেত্রে প্রাণীর ইচ্ছাধীন নয়, হৃৎপেশি হচ্ছে প্রাণীর ইচ্ছাধীন নয়। নিউক্লিয়াস, এটাতে হচ্ছে একাধিক নিউক্লিয়াস থাকে। দেখো এই তুমি এই চিত্রের দিকে তাকাইলে বুঝবা, দেখো অনেকগুলা নিউক্লিয়াস আছে, এইটাতে মাত্র একটি নিউক্লিয়াস আছে, আর ওইগুলাতে হচ্ছে প্রতিটা কোষে একটা একটা নিউক্লিয়াস আছে। এরপরে দেখো আড়াআড়ি যে দাগ, ওইটা হচ্ছে ঐচ্ছিক পেশিতে থাকে, অনৈচ্ছিক পেশিতে কোনো আড়াআড়ি দাগ থাকে না, আর হৃৎপেশিতে হচ্ছে আড়াআড়ি দাগ থাকে। এবার আকৃতি দেখো নলাকার, এখানে যে চিত্র আমরা দেখছিলাম এই চিত্রতেই দেখা যায় এগুলো হচ্ছে নলাকৃতির, কিন্তু এখানে কোনো শাখা থাকবে না। আর এই শেপটা দেখো এরকম, এই শেপটাকে বলা হচ্ছে মাকু আকৃতি। দেখো ও হচ্ছে মাকু আকৃতির একটা গঠন দেয়। আর হৃৎপেশি যেটা, ওইটাও হচ্ছে নলাকৃতি, কিন্তু ওইখানে হচ্ছে শাখা প্রশাখা থাকবে। দেখো একটা পেশির সাথে আরেকটা পেশি শাখা দ্বারা যুক্ত। এরপরে ইন্টারক্যালোটেড ডিস্ক, এইটা হচ্ছে শুধুমাত্র হৃৎপেশিতে থাকবে, বাকি দুইটাতে থাকবে না। আর সঞ্চালন যে ঘটায় ওইটা হচ্ছে বাহ্যিক অঙ্গাদি। দেখো ঐচ্ছিক পেশি যেমন আমাদের হাত পায়ের পেশি, এটা হচ্ছে আমাদের বাইরের যে অর্গানগুলো আছে ওগুলা নড়াচড়ার ক্ষেত্রে এই পেশিটা কাজ করে। আর অনৈচ্ছিক যে পেশিটা ওইটা হচ্ছে অভ্যন্তরীণ অঙ্গাদি, যেমন হচ্ছে আমাদের রক্তনালী, পৌষ্টিকনালী, এসব ক্ষেত্রে হচ্ছে এই অনৈচ্ছিক পেশি কাজ করে। আর এই হৃৎপিণ্ড সংকোচন প্রসারণে হৃৎপেশি কাজ করে। এরপর দেখো অপর নাম আমরা কি বলতে পারি, এইটা যেহেতু ডোরা কাটা, ওই পেশিটার পুরা গায়ে হচ্ছে ডোরা কাটা দাগ থাকে, এই জন্য ওকে আমরা ডোরা কাটা পেশি বলতে পারি। আর এই অনৈচ্ছিক পেশি যেটা, ও হচ্ছে একদম স্মুথ থাকে, এজন্য এটাকে আমরা মসৃণ পেশি বলতে পারি। আর যে হৃৎপেশি, ওটার আরেকটা নাম হচ্ছে কার্ডিয়াক পেশি। এখন উদাহরণ হিসেবে, উদাহরণ তো আমি তোমাদেরকে আগেই বললাম যে হাত পা নাড়াচাড়া করাতে পারি প্রাণীর নিজের ইচ্ছে, তার মানে হাত পা হচ্ছে ঐচ্ছিক পেশির উদাহরণ। রক্তনালী, পৌষ্টিকনালী যেগুলো হচ্ছে সংকোচন প্রসারণ হয়, যেমন পৌষ্টিকনালী, পরিপাকনালী যেটা, ওগুলো হচ্ছে পেরিস্টালসিস পদ্ধতিতে সংকোচন প্রসারণ করে খাদ্যগুলোকে হচ্ছে সামনের দিকে আগায় নেওয়া যায়, কিন্তু ওই সংকোচন প্রসারণ তোমার ইচ্ছাধীন হবে না। তার মানে এটা হচ্ছে অনৈচ্ছিক, প্রাণীর নিজের ইচ্ছায় সংকোচন প্রসারণ করাতে পারে না। আর হৃৎপিণ্ড ওটা সবসময়ই সংকোচন প্রসারণ হইতে থাকে, কিন্তু নির্দিষ্ট একটা গতি থাকে, মানুষ ওটা নিয়ন্ত্রণ করতে পারে না। এরপরে হচ্ছে আরেকটা পার্থক্যের মানে ওদের গঠনই হচ্ছে ওদের আরেকটা পার্থক্য। দেখো এটা তুমি চিত্রটাও দিয়ে দিতে পারো, এভাবে যদি ছক আকারে তুমি এই তিনোটার যে তুলনা, এটা যদি এভাবে রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ পরীক্ষায় একটা স্ট্যান্ডার্ড মার্কস তোলা ইজি হয়ে যাবে। প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে তোমরা স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় প্রশ্ন ধরতে পারা অথবা কিভাবে স্ট্যান্ডার্ডভাবে উত্তর করতে পারা, এরকম একটা ধারণা তোমাদের হবে, যার জন্য আমাদের এই ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেওয়া আছে। তোমরা চাইলেই এই বইটা সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্বে এই পর্যন্তই, পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।